গণমাধ্যম এক প্রকার গণদুশ্মনে পরিণত হয়ে গেছে। আপনি একদিকে সাংবাদিকের সামনে ফাঁসি দড়ি ঝুলিয়ে রাখবেন, আর একদিকে আপনি কিছু টেলিভিশন চ্যানেল বা পত্রিকাকে অনুমোদন দিবেন। এটা তো ফ্রিডম অফ প্রেস হতে পারে না। দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে নিউ ন্যাশনে স্বাগতম। সোশ্যাল মিডিয়া কি মূলধারার গণমাধ্যম থেকে বেশি শক্তিশালী, অথবা এর কি সমান্তরাল হয়ে উঠছে? গত এক দশক ধরে এই প্রশ্ন কিন্তু বাংলাদেশে চলছে। কিন্তু গত প্রায় 10 দিন ধরে সোশ্যাল মিডিয়া মূলধারা গণমাধ্যম থেকে বেশি শক্তিশালী, এবং এক পর্যায়ে গভর্নমেন্ট কিন্তু এই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। একই সাথে গণমাধ্যম কর্মীরা ঝুঁকিতে রয়েছেন, মিডিয়া সমালোচিত হচ্ছেন। কেন হচ্ছেন এই নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হয়েছেন আমাদের নিউ ন্যাশনের সিনিয়র সাংবাদিক জনাব কামরুজ্জামান বাবলু। জনাব কামরুজ্জামান বাবলু, আপনাকে আমাদের এই আলোচনা স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। পেশাগত আপনি খেয়াল করছেন যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নিজের আইডি কার্ড পর্যন্ত লুকিয়ে রাখছেন, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সাংবাদিকরা মানুষের কাছে আস্থার প্রতীক, কিন্তু সেই জায়গায় সাংবাদিকরা নিজের পরিচয় লুকিয়ে রাখছেন। এর আসলে কারণ বলে কি মনে করছেন আপনি? জি, ধন্যবাদ। বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে প্রসঙ্গটা আসলে এনেছেন ট্রু, যে গণমাধ্যম এবং যে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যম কি ঝুঁকিতে কিনা, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আলোচনা। গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি জানেন নিশ্চয়, আমরা সবাই জানি যে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের ফোর্থ স্টেট বা থার্ড আই হিসেবে গণমাধ্যমকে উপাধি দেওয়া হয়েছে। কিন্তু মানুষ কখন গণমাধ্যমের কাছে যায় এবং কেন গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয়েছে? আপনি জানেন, বাংলাদেশে বা যে কোনো একটি দেশে একটি কল্যাণকর রাষ্ট্রে যে কয়টা অর্গান আছে রাষ্ট্র পরিচালনায়, গণমাধ্যম সেখানে সর্বশেষ এবং সবচেয়ে গ্রহণযোগ্য স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। সেজন্য মানুষ গণমাধ্যমকে ফোর্থ স্টেট বা থার্ড আই হিসেবে বিবেচিত করে। তো আমরা যে প্রেক্ষাপটে আজকে কথা বলছি, আপনারা জানেন যে কোটা আন্দোলনে মানুষ এখন, আমি একটু যুক্ত করে বলছি, একটা সময় অপরাধ হলে, সমাজে নানান রকম অপরাধ সংগঠিত হলে মানুষ দৌড়ে যেত থানার বা পুলিশের কাছে। সেই জায়গাটা নানান কারণে বিতর্কিত এবং নানান দোষে দুষ্ট হওয়ার কারণে মানুষ পুলিশের কাছে নেহায়েত না পারলেই মানুষ যায়। তো যারা পারে তারা কি করে? গণমাধ্যমের আশ্রয় নেয়। কারণ মানুষ বিশ্বাস করে যে থানা শুধু রেকর্ড করে, কিন্তু গণমাধ্যম সেটা তার মনের কথাটাকে মানুষের কাছে পৌঁছে দেয়, সরকারের কাছে পৌঁছে দেয়, দাবি দাওয়াগুলি পৌঁছে দেয়। কিন্তু খুবই দুঃখজনক এবং অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, আমরা যদি রিসেন্ট বিষয়টাকে সামনে এনে আলোচনা করি, আপনি কি দেখেছেন? আমরা কি দেখেছি? মানুষের যে আস্থার জায়গা, যে গণমাধ্যম মানুষের কথা বলবে, মানুষের মনের ভাষা প্রকাশ করবে, সেই গণমাধ্যম এক প্রকার গণদুশ্মনে পরিণত হয়ে গেছে। এটার বিহাইন্ডে কারণ কি? এর বিহাইন্ডে নিশ্চয় কারণ আছে। কারণ হচ্ছে, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমাদেরই যারা গেটকিপার, আমাদের যারা মালিক পক্ষ, হয় কোনো ব্যবসায়ী গ্রুপ অথবা আমরা কোনো দলদাস হিসেবে আচরণ করছি। যার কারণে মাঠের রিপোর্টাররা যখন এই সংবাদ সংগ্রহ করে, কিন্তু সেটা অফিসে দেয় আমাদের মালিক পক্ষের সুবিধার কারণে অথবা দলীয় লেজুর ভিত্তির কারণে, তারা সরকারের বিরুদ্ধে যায়, এরকম কোনো নিউজ তারা সার্ভ করছে না। অ্যাজ এ রেজাল্ট, মানুষ যে অথেন্টিক ইনফরমেশন যে পাওয়ার রাইটস, সেই জায়গা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এবং গণমাধ্যমের যে দায়িত্বশীলতা, গণমাধ্যমের যে রেসপন্সিবিলিটি, সেই জায়গায় গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হচ্ছে। টেলিভিশনগুলিতে গণমানুষের কোনো যৌক্তিক কথাকে, বিশেষ করে এই আন্দোলন ইস্যুতে যৌক্তিক কোনো কথা মানুষ জানতে পারেনি, দেখতে পায়নি। এই জন্য মূলধারার গণমাধ্যমকে পাশ কাটিয়ে সামাজিক মাধ্যমগুলি যখন অ্যাজ ইট ইজ দিয়ে দিচ্ছে, মানুষ দেখতেছে, মানুষ দেখতে পাচ্ছে কোথায় গন্ডগোল হচ্ছে, তারা অ্যাজ ইট ইজ লাইভ দিচ্ছে, অ্যাজ ইট ইজ মানুষকে সার্ভ করতেছে। সেজন্য মানুষ মূলধারার গণমাধ্যমের থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ এই সামাজিক মাধ্যমগুলির উপরে অনেক বেশি তথ্য নির্ভর হয়ে পড়েছে এবং নির্ভরশীল হয়ে পড়েছে। আর একটা বিষয় যোগ করতে চাই,
আপনি যদি আপনি নিশ্চয় জানেন যে গত পরশুদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছে। খুব হাই টেম্পার একটি সংবাদ সম্মেলন ছিল। নিঃসন্দেহে সেখানে আমি নিজেও ছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলের এবং পত্রিকার অলমোস্ট পত্রিকাগুলির রিপোর্টার ফটোগ্রাফাররা ছিল। ফটোগ্রাফাররা ছবি সংগ্রহ করেছে, ভিডিওগ্রাফাররা ভিডিও ম্যানেরা ভিডিও নিয়েছে এবং টেলিভিশনের রিপোর্টাররা ছিল। কিন্তু আমরা কি দেখলাম গতকালকে আমি যখন পত্রিকাগুলি দেখলাম, দায়িত্বশীল পত্রিকাগুলি ডেফিনেটলি নিঃসন্দেহে ভালো কভারেজ করেছে। তারা যতটুকু এখানে তো অনেক দেখা যায় যে ডেইলি স্টার অথবা প্রথম আলো, হ্যাঁ, এরা মোটামুটি কভার দিছে বলা যায়। জি, কিন্তু অনেক প্রিন্টে তো অনেকে দেখা যায় তারা আমি সংবাদ মানে ইগনোর করেছে। সেটাই বলছি, গণমাধ্যমের মধ্যে যেগুলি টেলিভিশন তারা সবাই ছিল। আমি নিজে কথা বলেছি, দেখেছি প্রত্যেকটা রিপোর্টার, আমরা দেখেছি কিভাবে আগ্রহ নিয়ে এই অ্যাসাইনমেন্ট কভার করেছে। কিন্তু আজকে এবং গতকালকে কথা বলে দেখলাম অনেকের সাথে এই বিষয়টাতে, তারা সবাই রিপোর্ট সাবমিট করেছে। তারা যা দেখেছে, যা জিজ্ঞেস করেছে, ছাত্ররা যা বলেছে, দাবি দেওয়া যা দিয়েছে, সব তারা সাবমিট করেছে। কিন্তু অদৃশ্য কারণে কোন একটা টেলিভিশনে নট ফর এ সিঙ্গেল মুভমেন্ট, নট ফর এ সিঙ্গেল মিনিটস, কোন একটা টেলিভিশন, আমি জানি না, আমার জানা মতে কোনো টেলিভিশনে আসেনি। পত্রিকাগুলি কিছুটা দিয়েছে। আচ্ছা, তাহলে আপনার আলোচনা থেকে আমি যেটা বুঝতে পারি সেটা হলো যে সাংবাদিক যারা, তারা ঠিকই মাঠে রিপোর্ট কভার করে, তারা মাঠে যায়, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, রিপোর্টাররা। কিন্তু আমরা যখন সংবাদ যখন আমরা সাবমিট করি, তখন আমাদের নিউজ নেশনে ভালো কভার করেছে, অন্য আরো দুইটা কভার করেছে, কিন্তু টেলিভিশনগুলো একদম ইগনোর করেছে। এখন এইখানে আপনার কথা বুঝতে পারি যেটা হলো যে সাংবাদিকের কোনো দায় নেই, তার দায় কাদের মালিকদের। এই মালিক যে তারা তো আপনার কথা ফুটে উঠেছে, মালিকরা দায়ী, কিন্তু সেখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার উপায় কি? আরেকটা বিষয় হলো যে জানতে চাই আপনার কাছে যে সবসময় আমাদের প্রাইম মিনিস্টার বলে যে আমাদের এখানে বাংলাদেশে প্রায় 42টা টিভি চ্যানেল উনি লাইসেন্স দিয়েছেন, এবং ফ্রিডম অফ মিডিয়া উনি যেটা মেসেজ দিতে চান। ফ্রিডম অফ মিডিয়া বলতে কি বিটিভি হয়ে যাওয়াটা কি মিডিয়া, না কি আপনি কি মনে করেন? রাইট, আপনি যথার্থ বলেছেন যে আসলে মাঠের সংবাদকর্মী যারা, তারা সংবাদ সংগ্রহ করে এবং অফিসগুলিতে জমা দেয়। টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয়, টেলিভিশনের আমি শুধু ঢালাওভাবে মালিককে বলবো না, মালিক তো অবশ্যই একটা ফ্যাক্ট, কারণ মালিকের এখানে বড় অঙ্কের ইনভেস্টমেন্ট আছে, অর্থ লগ্ন করা আছে। এক একটা টেলিভিশনে হয়তো 200-300 কোটি টাকারও বেশি হতে পারে। তো মালিকের, এবং আপনারা জানেন যে আগের দিনে ধনিক শ্রেণী মানে ধনবান যারা যারা পুঁজিপতি ছিল, তারা আগে লাঠিয়াল পুষত, কারণ লাঠিয়াল দিয়ে তার শক্তি সামর্থ্যের জানান দেওয়া হতো। আর এখনকার নব্য যুগে এখন এই ধনিক শ্রেণীরা মিডিয়া পুষে, কারণ যার যত মিডিয়া সে তত বেশি এম্পাওয়ার, সে তত বেশি শক্তিশালী। তো মালিকরা হচ্ছে বেশিরভাগই ব্যবসায়ী, সে তার ব্যবসার কথা চিন্তা করবে। কিন্তু আরেকটা বিষয় খুব অ্যালার্মিং, সেটা হচ্ছে মালিকরা যতটা না দলদাস বা তার যতটা ব্যবসায়িক স্বার্থ চিন্তা করে, আমাদের সোকল যারা জার্নালিস্ট আছে, আমি আবারও বলছি, আমাদের সাংবাদিকদের মধ্যে যারা গেট কিপার, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলিতে, তারা হয় রাষ্ট্রীয় চাপে অথবা নিজ থেকে সেলফ সেন্সরশিপ তারা আরোপ করে বসে, যার জন্য যেই নিউজটা দেয়া দরকার তারা সেটা দেয় না, নিউজটা কিল করে। এটা একটা বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা আপনি বলেছেন যে বাংলাদেশে 43টা টেলিভিশন চ্যানেল, এটা ঠিক, এই সরকারের আমলে অনেকগুলি টেলিভিশন চ্যানেলকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এটাও সত্য, আপনি সর্বশেষ যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সারা বিশ্বব্যাপী যারা কাজ করে, এবং সিপেজে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলি, এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের লাস্ট যে ডেলিভারি, তাদের যে অর্থাৎ স্টেটমেন্ট, সেখানে একটা বিষয় অত্যন্ত ভয়াবহ। এই যে র্যাঙ্কিংয়ে বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 165তম। ইভেন কি সেটা যুদ্ধ বিধ্বস্ত যাদেরকে, রাইট, আপনি যাদেরকে তালেবান বলছেন, সেই তালেবানদের পিছনে। তার মানে আপনি ফ্রিডম অফ মানে প্রেস বলতে কোথায় আছেন?
আপনি একদিকে সাংবাদিকের সামনে ফাঁসি দড়ি ঝুলিয়ে রাখবেন, আরেকদিকে আপনি কিছু টেলিভিশন চ্যানেল বা পত্রিকাকে অনুমোদন দিবেন। এটা তো ফ্রিডম অফ প্রেস হতে পারে না, বা এটা ফ্রিডম অফ প্রেস না। এইসব নানান কারণে আপনি এই আমাদের অবস্থান। এবং সর্বশেষ বিষয় হলো, সারা পৃথিবী যেখানে এখন এগিয়ে যাচ্ছে ইন্টারনেটের বদন্যতায়, বাংলাদেশের এখন যে বর্তমান সরকার, তারা নিজেরা বলছেন ওনারা ডিজিটাল ছিল আগে, এখন স্মার্ট বাংলাদেশ তারা গড়ার প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে যেখানে ডিজিটালকে আপনি ডিজিটালাইজ করতে পারেন নাই এখনো, সেখানে আপনি স্মার্ট বাংলাদেশ করছেন, তার মানে আপনি ডিজিটাল কমপ্লিট। ওকে, ডিজিটাল যদি কমপ্লিট হয়, পৃথিবীর এই সময়ে পৃথিবীর কোনো একটি দেশে আপনি যদি আফ্রিকান দেশগুলিকেও আপনি বিবেচনায় আনেন, সেইখানেও এই চিন্তা আপনি কল্পনা করতে পারবেন না যে এই সময়ে এসে আপনি ইন্টারনেট বিহীন এক সপ্তাহ আপনাকে অতিবাহিত করতে হবে। না, যেখানে সেটা হতে পারে রাষ্ট্র সে তার আইন শৃঙ্খলার জন্য যেভাবে সে বিভিন্ন উপায়ে সে করতে পারে। আপনি বলতে পারেন যে এটা সভ্য সমাজ হতে পারে না, কিন্তু রাষ্ট্র সে নিয়ন্ত্রণের জন্য সে তার ব্যাখ্যা দেবে। কিন্তু আপনি যে আলোচনা করলেন যে যারা গেটকিপার, যারা মালিক পক্ষ, হ্যাঁ, মালিক হয়তো দেখেন ইনভেস্টমেন্ট করে, গেটকিপার যারা, কিন্তু আমরা আসলে সাম্প্রতিক সময় কি দেখলাম, যেটা হলো যে প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স যেসব সাংবাদিকরা যায়, তারা তো আপনার মতোই সাংবাদিক, এবং আপনার চেয়ে আমাদের চেয়েও তারা অনেক সিনিয়র সাংবাদিক। সেখানে অনেকে ফেসবুকে মন্তব্য করেছে, এখন প্রেস কনফারেন্স হয়ে গেছে প্রেস কনফারেন্স, স্তুতি গায়, যে সেখানে গিয়ে বলে মাননীয় প্রধানমন্ত্রী, বা বলে যে আপা আপনাকে সুন্দর লাগছে, এরকম প্রশ্ন করছে। তাহলে এখন কি শুধু মালিকরা দায়ী, সাথে কি সাংবাদিকরা দায়ী না? জি, এটাও খুবই যৌক্তিক এবং আলোচনার দাবি রাখে। বিষয়টা আপনি বলছেন যে প্রেস কনফারেন্স, এটা একটা, আবার পাশাপাশি এটাকে বলা হচ্ছে যে এডিটর্স কাউন্সিল কনফারেন্স, যে সম্পাদক সাংবাদিকদের একটা মাসিক বা সাপ্তাহিক একটা সম্মেলন হয়। আসলে যে কোনো সংবাদ সম্মেলনের মূল উপজীব্য হচ্ছে কিন্তু রিপোর্টার, যারা মাঠে ময়দানে কাজ করে তারা। তো আনফরচুনেটলি আমাদের এখানে ট্রেন্ডটা গড়ে উঠেছে এইটা গত কয়েক বছর ধরে। সেখানে গিয়ে বসে থাকে যে লোকটা আমাকে অ্যাসাইন করতেছে, যে লোকটা আপনাকে অ্যাসাইন করতেছে, রিপোর্টারকে অ্যাসাইন করছে, উনি আবার সামনের চেয়ারে গিয়ে বসে থাকেন। হয় যেটা হওয়ার কথা না, সম্পাদক তো ওখানে যাওয়ার কথা না, কিন্তু উনি করছেন, উনি যাচ্ছেন। এবং তারা সেখানে গিয়ে কি করছেন, তারা সেখানে প্রধানমন্ত্রীকে যেই ক্রিটিকটা করা দরকার, সাংবাদিক হিসেবে যে প্রশ্নটা করা দরকার, সেটা না করে প্রধানমন্ত্রীর শারীরিক প্রশংসা করছেন, প্রধানমন্ত্রীর ভুলের মানে সমালোচনা না করে প্রধানমন্ত্রীকে বরং উস্কিয়ে দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে বরং আপনি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এমন কিছু কথা বলছেন যেগুলো আসলে মানুষ শুনতে চায় না। মানুষ আসলে চায় যে সাংবাদিক হিসেবে আপনি অ্যাবসোলিউট তথ্যটাই জানাবেন এবং প্রধানমন্ত্রী থেকে আপনি সেটা জেনে আসবেন। তো এইটার কারণেও আমাদের একটা বড় রকমের ডিজাস্টার হচ্ছে। নো ডাউট যে আমাদের নিজস্ব যে নিজেদের মানে সাংবাদিকদের নিজেদের যে কাজের যে কমিটমেন্ট, সমাজ এবং রাষ্ট্রের প্রতি যে আপনার যে দায়বদ্ধতা, সেই জায়গাটাকে আপনি স্কিপ করে আপনি হয়তো ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, চরিতার্থ করার জন্য প্রধানমন্ত্রীকে আপনি খুশি রাখছেন। কারণ প্রধানমন্ত্রী যদি আপনাকে ইয়ে করে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা মাঠে ঘাটে কাজ করে আমরা শুনি ইদানিং প্রধানমন্ত্রীর দপ্তরের মিডিয়া রিলেটেড খুব বড় মাপের কর্তা যারা বা যিনি, কিছু হলেই তিনি দৌড়াদৌড়ি করেন আপনার মিডিয়া অফিসগুলিতে, বিশেষ করে টেলিভিশনগুলিতে, যার রেজাল্ট আমরা একদম সচক্ষে দেখেছি। এই যে সর্বশেষ বাংলাদেশের ইতিহাসে আপনারা নিশ্চয় জানেন, স্বাধীনতার পরে বাংলাদেশে এত বড় কোনো আন্দোলন হয়নি। স্বৈরাচার এরশাদকে বলা হয়, কিন্তু স্বৈরাচার এরশাদের আমলে একজন নূর হোসেন মারা গিয়েছেন। সেদিন সম্পাদকেরা 9 দিন পত্রিকা বন্ধ রেখেছেন, টেলিভিশন তখন ছিল না, যার কারণে এরশাদ টিকতে পারেন নাই। আমরা সরকার পতন বা উত্থানের কথা বলছি। এই জায়গাটা আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হলো যে নূর হোসেন মরার পরে তখন তো সাংবাদিক ইউনিয়ন ছিল খুব স্ট্রং ছিল। জি, তখন ওই সময় সাংবাদিক ইউনিয়ন থেকে বিবৃতি দেওয়া হলো যে আমরা সরকারি প্রেস নোট শুধু ছাপাবো না। জি, এই কারণে তারা পত্রিকা বন্ধ রেখেছিল। কিন্তু এখন যদি এই সাংবাদিক, এই সময় তো আমাদের ডিভাইডেড ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন, এই জায়গাটায় এই ডিভাইডেড ইউনিয়নের কারণে বা সাংবাদিক নেতারা কি এই যে এখন বর্তমানে বাংলাদেশে যে নিয়ন্ত্রিত সাংবাদিকতা চলছে,
তারপরে প্রেজ চলছে, যে প্রশংসা চলছে, এই জন্য কি ইউনিয়ন কতটুকু দায়ী? এটা আসলে বড় মাপের আলোচনা। ইউনিয়ন কতটুকু দায়ী, আমরা আসলে কাদেরকে লিডার বানাচ্ছি, ফার্স্ট কোশ্চেন, যে তারা আসলে কতটা সঠিক এবং তারা কতটা মূলধারার সাংবাদিক। নানান কারণে এগুলি নানান প্রশ্নবাণে বিদ্ধ, আপনি নিশ্চয় জানেন। এইগুলির কারণেও আমাদের যে ভয়েস, আমাদের যে মূল কথা বলার, রুটি রুজি আন্দোলনের কথা বলা হয়, সেগুলি যতটা না বলে তার চেয়ে ইউনিয়ন বেশি হচ্ছে আমরা দলীয় কর্মসূচি এবং দলীয় লেজুর ভিত্তি করার জন্যই আমরা বেশি যার পড়ানোর চেষ্টা করছি। দালালি করছেন এক বলা যায়। মানুষ বলছে, কারণ না হলে মানুষ এখন গণমাধ্যমকে গণদুশ্মন বলছে কেন? কারণ ইউনিয়ন তার যথার্থ ভূমিকাই নেই। ইউনিয়নের প্রেসিডেন্ট গিয়ে যেখানে আপনার বিভিন্ন হাউসগুলিতে আপনার এই যে ওয়েস্ট বোর্ড, যেটা সাংবাদিকদের যে মজুরি বোর্ড যে নির্ধারণ করার যে প্রক্রিয়া, সেখানে ইউনিয়নের ইনভলভমেন্ট আছে। আপনি কি বিশ্বাস করবেন একটা অবুঝ বাচ্চাকেও যে পড়তে পারে, একটা রিক্সাওয়ালাকে আপনি বুঝাতে পারবেন বাংলাদেশে ধরেন প্রথম আলো, ডেইলি স্টার বা যেগুলি খুব রিনাউন্ড, যেগুলি এই মানে প্রথম শ্রেণীর পত্রিকা এবং দায়িত্বশীল কাগজ, সেগুলির অবস্থান 10-12 নিচে থাকে। কোথাকার আপনার দৈনিক নানান পত্রিকা, তাদের সার্কুলেশন দেখানো হচ্ছে 2 লাখ, তাদের ওয়েস্ট বোর্ড, তাদের সরকারি যে রেট কার্ড পাওয়ার ক্ষেত্রে যে বিধান, সেটা দেখানো হচ্ছে। তার মানে কি ইউনিয়ন ওই জায়গায় তার নৈতিক আচরণটা করছে না, সে রেশনাল আচরণটা করছে না, সে আনডিউ প্র্যাকটিস করছে। সেই জন্য ইউনিয়ন নানানভাবে দুষ্ট, এটা আপনারা সবাই জানেন। তো আপনি যেটা বললেন, আমিও সেটার সাথে একমত যে আসলে এখন আমাদের যে সাংবাদিকতা এবং সংবাদকর্মীরা যে ঝুঁকিতে, আসলে সংবাদকর্মী হিসেবে মাঠের যারা সংবাদকর্মী খুব তাদের দায়বদ্ধতার জায়গা থেকে তারা কাজ করে, কিন্তু নিউজ যাওয়া না যাওয়ার বিষয়গুলিতে তাদের সেই রোলটা নেই। কিন্তু সাধারণ মানুষ তো ভাই সেটা বুঝবে না। সাধারণ মানুষ তো মনে করে যে আপনাকে দেখলেই হয় প্রেস করার জায়গায় এখন অ্যাটাক করবে। এবং আমরা তো খুব এখন শঙ্কিত যে এই যে পরিস্থিতি যদি নর্মাল হয়, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলি যদি কোথাও যায়, আমার তো কেন জানি মনে হচ্ছে যে মানুষকে এমন মানে টেলিভিশনের রিপোর্টারদেরকে মালিক বা আমাদের গেট কিপার যারা আছে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে মানুষের হামলার শিকার হতে হয় কিনা, সেই জায়গাটা তো আমরা এখন ফেস করছি। সর্বশেষ আমি আবারও বলছি, এই যে মানুষ 7-8 দিন ধরে কোনো রকম তথ্য পাচ্ছে না, মানুষ মনে করে তার সর্বস্থায়ী আশ্রয়স্থল হচ্ছে টেলিভিশন। কিন্তু আনফরচুনেটলি একটা টেলিভিশনে এতগুলি মানুষ মারা গেল, প্রথম আলো থেকে শুরু করে পত্রিকাগুলি কমে হলেও কিছুটা দিয়েছে, রেকর্ড আছে। সর্বশেষ 211 জনের কথা আজকে জানতে পারলাম। বেওয়ারিশ হিসেবে 22 জনের লাশ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম, বিভিন্ন হসপিটালে আছে। একটা টেলিভিশন, একটা সংবাদকর্মী বা একটা সাংবাদিকের কি এতটুকু গার্ডস, এতটুকু দায়িত্ববোধ কাজ করে না যে মারা গেছে, মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, না করতে পারলেও মারা যাওয়ার গুজব আছে, মারা যাওয়ার তথ্য আছে, সেই জায়গাটা কোনোভাবে এড়ানোর সুযোগ নেই। যার জন্য মানুষ টেলিভিশনকে আর আসলে এখন আস্থায় নিতে পারছে না। যার প্রতিশ্রুতিতে মানুষ মোটাটাকে মনে করছে যে এটার জন্য সাংবাদিকরাই দায়ী। তো সাংবাদিক, আপনিও সাংবাদিক, আপনাকে মাঠে পাচ্ছে যে সিনিয়র, সেও সাংবাদিক, সে তো আর অফিসের গেট কিপারকে সে পাচ্ছে না, সে মাঠে পাচ্ছে আপনাকে, আমাকে, সে অ্যাটাক করবে আমাকে। মানুষের ক্ষোভটা কিন্তু এই জায়গায়, কারণ আমার চোখের সামনে যা ঘটছে আপনি সেটা না গিয়ে, সেটা না দেখিয়ে আপনি দেখাচ্ছেন ভিন্ন কিছু। আপনি বলছেন সব ঠান্ডা, আমরা চাই ঠান্ডাটা হলে ঠান্ডা দেখান, যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে গন্ডগোলের কারণ দেখান, কারা গন্ডগোল করছে সেটা দেখান। কিন্তু সেটা না দেখিয়ে আপনি বলছেন এখানে অমুকে করছে, ওখানে অমুকে করছে, ওখানে সব ঠান্ডা, যেখানে আগুন জ্বলছে আপনি সেখানে মোমবাতি জ্বালাচ্ছেন, যেখানে দাউ দাউ করছে আপনি সেখানে হারিকেনের আলো দেখাচ্ছেন। এই যে মানুষের যে আস্থার সংকট, এইটা অনেক বড় চ্যালেঞ্জ। এটা তো আসলে আমরা জানি যে 91-এ গালফ ওয়ারের সময় আমেরিকার যে সোলজার, তাদের নিয়ন্ত্রণে কিছু সাংবাদিক গিয়ে নিউজ কভার করতো। এরপরে রবার্ট ফিক্স উনি লিখছিলেন যে এখন একটা এমবেডেড জার্নালিজম শুরু হয়েছে। জি, এখন বাংলাদেশেও তো সেই অবস্থা চলছে। বাংলাদেশে এটা এখন না, এখন এটার চূড়ান্ত মাত্রায় এসছে। এটা বেশ কিছুদিন ধরে বলা চলে, গত 10-15 বছর ধরেই হচ্ছে এমবেডেড জার্নালিজমটা নিজ থেকে চাপিয়ে দেয়া। মানে এটা হচ্ছে অনেকটা আমরা যে সাংবাদিকরা যে কাজটা করছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে হিটলারের যে প্রচার মন্ত্রী ছিল গোয়েবলস, অর্থাৎ 3 বার যদি একটা মিথ্যাকে 3 বার বলা হয় সেটা সত্যের রূপ নেয়। গোয়েবলসের তত্ত্ব ছিল এটা
তো আমরা সাংবাদিকরা এখন নিজ থেকে সে দায়িত্বটা মনে হচ্ছে কেন জানি আমরা কাঁধে নিয়ে নিয়েছি, যার জন্য এমবেডেড জার্নালিজমটা আমরা চর্চা করছি। আর এই চর্চার কারণেই জনগণ সাংবাদিকদেরকে আস্থায় নিতে পারছে না। এইটা হচ্ছে মূল কারণ। এই আস্থায় না নেওয়ার কারণে শূন্যতা তৈরি হচ্ছে। এই ভ্যাকুয়াম থেকে আপনার সোশ্যাল মিডিয়াগুলি এখন মূল গণমাধ্যমের একটা কি বলে যে বৈপরীত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু এই এখন সাংবাদিকতা, সংবাদপত্র, এটা তো আসলে পৃথিবীর শুরু থেকেই ছিল, এখন আরো বিভিন্ন মডার্ন সাংবাদিকতা চলে আসছে। কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ক্ষেত্রে সাংবাদিকতার বিকল্প নেই। যদি আমরা এখান থেকে রাগ করে চলেও যাই, সাংবাদিকতা টিকবে। কিন্তু রাষ্ট্রের জন্য, মানুষের তার মৌলিক অধিকারের জন্য, তার বাক স্বাধীনতার জন্য আসলে সাংবাদিকদের আসলে কি করা দরকার যাতে করে মানুষের আস্থা ফিরে আসবে? সাংবাদিকদের যে কাজটা করতে হবে সম্মিলিতভাবে, সেটা হচ্ছে যারা গেটকিপার আছে, যারা পত্রিকা, টেলিভিশনে বড় বড় জায়গায় আছে, তাদের মধ্যে সেই নৈতিক মূল্যবোধটা প্রথমত নিজ থেকে তৈরি করতে হবে, নিজ থেকে এটাকে জাগ্রত করতে হবে, নিজের দায়িত্ববোধ থেকে সচেতন হতে হবে। আপনি একটা মানুষকে আপনি নানানভাবে চিত্রায়িত করতে পারেন। আপনি প্রত্যেকেই, আমরা মানুষ, আমাদের প্রত্যেকেই নিজস্ব একটা সত্তা আছে। আপনি যখন অফিসে আসেন তখন আপনি অফিসের স্টাফ বা সাংবাদিক, আপনি যখন আপনার ফ্যামিলিতে যান তখন আপনি আপনার সন্তানের কাছে পিতা। তো আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে আমি এখন অফিসে আছি, আমি জার্নালিস্ট, আমি সংবাদকর্মী, আমাকে আমার যে রেসপন্সিবিলিটি সেটা সার্ভ করতে হবে। এই যে মোরাল যে আপনার জায়গাটা, মোরাল যে এডুকেশনটা বা মোরাল যে টিচিংটা, সেটা আপনার নিজ থেকে জাগ্রত করতে হবে। নচেত কোনোভাবে এই দলীয় লেজুর ভিত্তির মধ্য থেকে সুবিধা নিয়ে আপনি সাংবাদিকতা করবেন এবং সঠিক সংবাদ দিবেন, এটা খুব বেশি সম্ভব না। ধন্যবাদ কামরুজ্জামান, আমাদের এখানে আজকে এই সাংবাদিকরা কেন ঝুঁকিতে রয়েছে এই পর্যালোচনায় সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে সাংবাদিকরা কেন ঝুঁকিতে, মিডিয়া কেন সমালোচিত, এবং এর থেকে আসলে উত্তরণের উপায় কি। আমরা যারা সাংবাদিকতা করছি এই প্রজন্মের প্রায় 2 দশক ধরে, আমরা খুব ইয়াং, আমরা অনেক আশা নিয়ে সাংবাদিকতা এসেছিলাম এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন কামরুজ্জামান বাবু, তিনিও এই একটি মহান পেশায় সংযুক্ত হয়েছিলেন। এরকম অনেকেই, হাজার হাজার সংবাদকর্মী, তারা এই পেশায় এসেছেন। কিন্তু আজকে আমরা সমাজে সাংবাদিকতা ঝুঁকির মধ্যে আছি, এমনকি দুঃখের বিষয় আমরা রয়েছি, এখন আমরা সমালোচিত রয়েছি। এ থেকে আসলে উত্তরণের উপায় হিসাবে আমাদের কি করা দরকার সে বিষয়টা শুনছেন। কিন্তু সাংবাদিকতাকে আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই। সাংবাদিকতা ছিল, সাংবাদিকতা থাকবে, সামনে থাকবে। কিন্তু আমাদের এই সমাজে দালাল শ্রেণীর সাংবাদিক বেশি বেড়ে গেছে। আমরা, আমাদের সকলের দায়িত্ব রয়েছে এখানে, আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের নৈতিকতাকে বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলেই আশা করি আমাদের ঝুঁকিটা কাটবে। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য নিউনেশনের সাথে থাকুন, আমাদের ফেসবুক মিডিয়া এবং ইউটিউবের সঙ্গে থাকুন।